কি মাধ্যমিক তো শেষ, এরপরে কি নেবে, সায়েন্স, আর্টস না কমার্স? এই প্রশ্নটা যাদের মনে ঘুরছে তাদের জন্য এই ভিডিওটা বানানো। দেখো, তোমরা অনেকেই ডিসিশন নিয়ে ফেলেছো এবং সেই অনুযায়ী স্কুলে ভর্তি হওয়া বা কোচিং এ ভর্তি হওয়া এই জিনিসগুলো করে ফেলেছো। আর অনেকে এখনো ওয়েট করছো যে রেজাল্টটা বেরোক, আমি দেখি যে আমার ক্যাপাবিলিটি কি, আমি কিরকম নাম্বার পেয়েছি, সেই অনুযায়ী আমি ডিসাইড করব। তো যারা ডিসিশন নিয়ে ফেলেছো বা সেই ডিসিশনে কি করবে না করবে এখনো কনফিউজড হয়ে রয়েছে যে ডিসিশনটা ঠিক নিলাম তো, বা অনেকে এখনো ভয় পেয়ে পিছিয়ে আছো বা এখনো ডিসাইড কিচ্ছু করোনি, ভাবছো যে রেজাল্ট বেরোক তারপর একটা তবে ভাবা যাবে, তাদের জন্য এই ভিডিওটা বানানো। এই ভিডিওটার মধ্যে তুমি সায়েন্স নাও বা আর্টস নাও বা কমার্স, আমি আনবায়াসড ভাবে প্রায় 50টার মতন প্রফেশন এবং ডিরেকশন আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো তোমরা বা এমন অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো খুব একটা তোমাদের আশেপাশে তুমি কাউকে দেখোনি বা নামও শোনোনি। তো আমি আজকে এই ভিডিওটার মধ্যে সেই সমস্ত কোর্সগুলো, তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, যাই নাও না কেন, কোন দিকে গেলে কি কি কোর্স এবং কি কি অপরচুনিটিস গুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে তোমাদেরকে খুব ডিটেইলে বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তাতে কি হবে যে তোমাদের কোন ক্যারিয়ার অপশনটা গেলে, যেটা তোমার ইচ্ছা চাইছো বা তোমরা যেটা চাও সেটা দিকে গেলে, বা এমন কোনো ক্যারিয়ার যেটা হয়তো তোমাদের ভালো লাগছে কিন্তু তোমরা কখনো তার নাম শোনোনি, তো সেই দিকে গেলে তোমাদের হেল্প হবে। এইটা নিয়ে ডিসকাস করা শুরু করবো। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে আমি সায়েন্স নিয়ে কথা বলবো। তো এখন সায়েন্সের মধ্যে অপরচুনিটিটা সব থেকে বেশি, ঠিক আছে? তুমি যদি আর্টস নাও, কমার্স নাও, সায়েন্স নাও, যাই নাও না কেন, সব থেকে আগে আমরা সায়েন্স নিয়ে কথা বলবো। এবং সায়েন্সের মধ্যে যদি তুমি পিসিএম মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই কম্বিনেশনটা নাও, সেই কম্বিনেশন থেকে তুমি কোথায় কোথায় কি কি করতে পারবে সেটা সম্বন্ধে আগে ব্রিফলি ডিসকাস করে নিই। দেখো, প্রথমে যেটা তোমরা সব থেকে বেশি করতে পারো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তার জন্য তোমরা ডব্লিউবি, জেই মেন বা অন্যান্য প্রত্যেকটা স্টেট বোর্ডে বা অনেকগুলো নিজস্ব ইউনিভার্সিটি রয়েছে, সেইগুলোতে তোমরা এক্সাম দিতে পারো। এরকম অনেক এক্সাম রয়েছে, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য নেই, তাছাড়াও বিভিন্ন স্টেটে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কালিঙ্গ ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে, সেখানে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। সেগুলো ধীরে ধীরে কখন কি ফর্ম ফিল আপ হবে, কখন কি হয় না হয়, সেগুলো তোমরা একটু অনলাইনে খোঁজ খবর নিলে বা এগুলো যদি তুমি গুগল করো তাহলে তুমি মোটামুটি জানতে পেরে যাবে। তো এখানে বিগেস্ট অপরচুনিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি আছে, সব থেকে হট টপিক এবং সব থেকে বড় যেটা বেশি লোকজন যেটা এখন অবধি পড়ে থাকে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তাছাড়া কি রয়েছে, তাছাড়া যে ইঞ্জিনিয়ারিং এর যেটা কোর সেক্টর মানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এইগুলো তুমি নিতে পারো। তাছাড়া কি আছে ইলেকট্রনিক্স এন্ড কম্বিনেশন, এবং সেটা ছাড়াও আরো নতুন নতুন অনেক রকমের সাবজেক্ট রয়েছে যেমন আইটি। তো সেইগুলোতেও তোমরা যদি যাও তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং এ কিন্তু খুব ভালো জায়গায় তুমি যেতে পারো। তাছাড়াও রয়েছে বিসিএ। বিসিএটা হচ্ছে মানে তোমরা যারা মনে করো কম্পিউটারের প্রতি প্যাশনেট, কম্পিউটার সাবজেক্টটা তোমরা যাদের ভালোবাসো, তাদের হয়তো দেখা গেল কিন্তু তোমাদের ফ্যামিলিতে এইরকম অবস্থা নেই যে তোমরা বিটেক করতে পারবে। লেটস সে তুমি সরকারিতে চান্স পাওনি, বেসরকারিতে এখনকার দিনে কলেজগুলোতে বেশ অনেকটাই ফিস থাকে। তো সেটাই তুমি অ্যাফোর্ড করতে না পারো, তোমাদের যে জেনারেল কলেজ রয়েছে সেখান থেকে তুমি ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারো এবং পরবর্তীকালে ওখান থেকে এমসিও করতে পারো। এবং সেখান থেকে তুমি অনেক জায়গাগুলোতে তুমি আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারো, সেখান থেকে কোডিং বা ইত্যাদি জিনিসপত্রগুলো যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের অনেক ব্রাইট ফিউচার তোমরা ওখানে তৈরি করতে পারো এবং একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারো, রাইট? তারপরে কি আসে, কিছু এমার্জিং ইঞ্জিনিয়ারিং টপিকস যেগুলো এখন এসছে লাস্ট 2-3 বছরে কোভিড এর পর থেকে, যেগুলো আরো বেশি মেইন স্ট্রিম ইঞ্জিনিয়ারিং এর পার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে কি ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং। এই টাইপের যে ইঞ্জিনিয়ারিং কোর্সেসগুলো এগুলো খুব নতুন, এখন এগুলো এমার্জিং টপিকস, হট টপিকস, এবং এই ফিল্ডে যারা কাজ করছেন তারা সবাই কিন্তু মোস্টলি কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা আইটিতে ছিলেন। তো এখান থেকে তুমি যদি এই রিলেটেড কোর্স নিয়ে যদি তুমি এই ইন্ডাস্ট্রিতে পা রাখো তাহলে ডেফিনেটলি তোমার কাছে অনেক বেশি স্কিল থাকবে, অনেক ইনফরমেশন থাকবে এবং অনেক অ্যাডভান্স টুল সম্বন্ধে তোমাদের একটা অভিজ্ঞতা থাকবে। তো তাই জন্য আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে এই সাবজেক্টস গুলোর উপরে তোমরা ফোকাস করো এবং এই ইঞ্জিনিয়ারিং গুলো তোমরা করতে পারো। তাছাড়া কি রয়েছে, তাছাড়া রয়েছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মানে হচ্ছে লেটস সে ধরো তুমি অ্যান্ড্রয়েডের ডেভেলপমেন্ট করতে চাও, তুমি একটা ওয়েব পেজ ডেভেলপমেন্ট করতে চাও, তুমি একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাও, বা তুমি একটা গেম ডেভেলপমেন্ট করতে চাও, বা তুমি গ্রাফিক্স ডিজাইন করতে চাও। তো এইগুলো সমস্ত কিছু একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লেভেলের মধ্যে পড়ে। তো সেই দিকে তুমি যদি যেতে চাও, তুমি অবভিয়াসলি যে কোনো টপিকের উপর ইঞ্জিনিয়ারিং করছো, নট আ প্রবলেম। লেটস সে তুমি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল নিয়ে করছো, কিন্তু তার সাথে সাথে কিন্তু তুমি কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, অ্যাপ্লিকেশন বানানোর ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, এবং সেখান থেকে কি করে সার্ভার ম্যানেজ করতে হয়, সেখান থেকে কি করে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় ইত্যাদি সমস্ত জিনিসপত্র যদি একটু শিখে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তাছাড়া কি হয়েছে, তাছাড়া কয়েকটা জিনিস যেমন থাকে যেগুলো গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে পোর্টেবল বা প্রাইভেটাইজড পড়ে, সেটা হচ্ছে কমার্শিয়াল পাইলট, মার্চেন্ট নেভি এবং ডিফেন্স সার্ভিসেস।
তো এইগুলোতে সবকিছুর জন্যই কিন্তু তোমাদের একটা স্কিল দরকার হয়। কি টাইপের স্কিল? যে কি করে ছোটখাটো জিনিসপত্রগুলোকে অপারেট করতে হয়, এই প্রেশার কি করে কাজ করছে, হাই অল্টিটিউড প্রেশার কি করে হয়, সমুদ্রের গভীরতায় সেই জায়গাতে কি করে সেল করতে হয়, ঢেউয়ের সাথে কি করে লড়তে হয়, হাওয়ার উইন্ড দেখে, বা বিভিন্ন রকমের মনিটরিং ডিভাইসেস রয়েছে যে এটা ধরো এই কাঁটাটা এদিকে গেল, ওটা এখানে গেল, বা ধরো কমিউনিকেশন সিস্টেমে কাজ করছো তুমি নেভির মধ্যে, বা তুমি কাজ করছো ডিফেন্সের মধ্যে, সেখানে গিয়ে দেখবে অনেক অপারেটর লেভেলের কাজ থাকে। মানে সেখানে রেডিও সিগন্যাল ধরা, সেখান থেকে কমিউনিকেশন হ্যান্ডেল করা, এই জাতীয় প্রচুর কাজ রয়েছে যেগুলো তুমি সায়েন্স ফিল্ড থেকে যদি তুমি যাও তাহলে তুমি খুব চটপট করে ধরতে পারবে এবং সেখান থেকে তুমি একটা নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে, রাইট? তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্বিনেশন নিলে এই রকম লেভেলের তোমার কাছে অপরচুনিটিস গুলো আসতে থাকবে। তো তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন, মানে পিসিবি কম্বিনেশন। তো অনেকে তোমরা ভাবো যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই সব থেকে বড় ডিপার্টমেন্ট, বায়োলজি ডিপার্টমেন্টে কিন্তু অপরচুনিটি কম। এটা একেবারেই ভুল কথা, এটা অনেক পুরনো ব্যাকডেটেড কনসেপ্ট। এখন বায়োলজিতে কিন্তু ভারকে প্রচুর ভর্তি ভর্তি করে কিন্তু অনেক অপরচুনিটিস এসছে, নতুন নতুন সাবজেক্ট ইমার্জ করছে। কোভিড এর সময় তোমরা জানো কি হয়েছিল। তো তারপর থেকে কি হয়েছে, বায়োলজি বা এই রিলেটেড টপিকস গুলোর উপরে, বায়োসায়েন্স গুলোর টপিক গুলোর উপরে আমরা অনেক জোর পেয়েছি এবং সেখান থেকে আইআইটি বা এনআইটি গুলোতেও কিন্তু এই টাইপের কাজগুলোর সঙ্গে ভারত সরকার কিন্তু প্রচুর বেশি ফান্ডিং দিয়েছে। তার মানে বুঝতে পারছো যে এখন কিন্তু গভর্নমেন্ট বা বিভিন্ন এজেন্সির ফোকাস কিন্তু এই সাইডে, হেলথ সার্ভিসেস এর উপরে। তাহলে চলো দেখে নিই বায়োলজির উপরে কি কি সাবজেক্ট তোমাদের জন্য ভালো হতে পারে। প্রথমে অবভিয়াসলি যেটা সব থেকে বড় এবং নোবেল প্রফেশন সেটা হচ্ছে এমবিবিএস, ডক্টরি। তো তুমি যদি খুব ভালো যদি প্রিপেয়ার করতে পারো, সেখান থেকে তোমার যদি মোটামুটি একটা নিটে ভালো স্কোর করতে পারো, সেখান থেকে তুমি যদি মেডিকেল ফিল্ডে যেতে পারো, তাহলে নাথিং লাইক ইট। তো এটা একটা ডেফিনেটলি তোমার জন্য খুব দারুণ কেরিয়ার অপরচুনিটি হতে পারে। বাট তুমি যদি নাও পেতে পারো তাহলেও কিন্তু বেসরকারিতে সেখানে তুমি চান্স নিতে পারো। সেখানে অবভিয়াসলি একটা আলাদা টাকার অ্যামাউন্ট এসে পড়ে, বাট সেটা তুমি বিয়ার করতে পারো তাহলে প্রাইভেট কলেজে তুমি যেতে পারো। বাট সেটা ছাড়া তারপরে সেকেন্ড অপশনটা হচ্ছে বিডিএস। মানে তুমি যদি নিটের স্কোর যদি এমবিবিএস এর জন্য যেটা দরকার হয় তার থেকে যদি সামান্য কম হয়, তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি বিডিএস মানে ডেন্টাল সার্জারি এই টাইপের জায়গাতে তুমি যেতে পারো। সেখান থেকেও কিন্তু তুমি খুব ভালো একটা কেরিয়ার চয়েস তুমি তৈরি করতে পারবে। আজকালকার দিনে মানুষের ইটিং হ্যাবিটস বলো, খাওয়া দাওয়ার হ্যাবিটস বলো, ইত্যাদির জন্য কিন্তু আমাদের দাঁতের সমস্যা আজকালকার দিনে হতেই থাকে। তো সেই জন্য কিন্তু তুমি যদি একটা ভালো ডেন্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে মেডিকেল ডাক্তারের তুলনায় কিন্তু খুব একটা কম জায়গায় তুমি যাবে না ডেন্টাল সার্জন হিসেবে, রাইট? তো তাহলে সেকেন্ড অপশনটা হচ্ছে ডেন্টিস্ট্রি। তারপরে হচ্ছে আয়ুষ কোর্সেস। আয়ুষ কোর্সেস কি? হ্যাঁ, ভারত সরকার থেকে কিন্তু এরকম অনেক কিছু কোর্সেস রাখা হয়েছে যেগুলো কিন্তু মেটা সায়েন্স থেকে আসে। মেটা সায়েন্স মানে হচ্ছে যেগুলো ওই রকম সায়েন্স নয়, মানে যেগুলো একটু এক ধরনের পুরনো প্রথা থেকে এসেছে বা একটা লাইফস্টাইল হ্যাবিটস থেকে তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কোর্স, যেরকম বিএএমএস যেটা কিনা আয়ুর্বেদের ফোকাস করে, বিএইচএমএস যেটা হোমিওপ্যাথি, বিইউএমএস যেটা ইউনানি, বিএনওয়াইএস যেটা নিউরোপ্যাথি, এবং ইয়োগিক সায়েন্সেস মানে যোগাসন, মেডিটেশন, হেলদি লাইফস্টাইল, এইগুলোরও তুমি কোচ হতে পারো, এইগুলোরও তুমি ডক্টর হতে পারো। এখান থেকে তুমি ডিগ্রি তৈরি করতে পারো এবং ডিগ্রি থেকেও কিন্তু নিজের একটা খুব ভালো জায়গা তুমি তৈরি করতে পারো সোসাইটিতে, মানুষের জীবনে এবং নিজের প্রফেশনের দিক থেকেও। এরপরে কি বলবো, ফার্মেসি। ফার্মেসি হচ্ছে এটা একটা ডিগ্রি লাগে, এটা বি ফার্ম বলে। তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েও তুমি ফার্মেসি করতে পারো এবং ফার্মেসিতে বেসিক্যালি কি হবে যে কি করে মেডিসিনস বানাতে হয়, ঠিক আছে? কি করে তুমি ট্যাবলেটস বানাচ্ছ, কফ সিরাপ বানাচ্ছ বা যে কোনো সিরাপস বানাচ্ছ, বা তার সঙ্গে সঙ্গে তুমি কি করে ক্যাপসুলস বানানো হচ্ছে, তো তার সাথে কিসের সাথে কিটা মেশালে মলিকিউলটা আরো স্ট্রং হচ্ছে, তুমি আরো বেটার মেডিসিন তৈরি করতে পারছো, বা একটা ওষুধেই 2-3টে সিমটমকে তুমি টার্গেট করতে পারছো। এই টাইপের জিনিসগুলোকে তুমি বি ফার্মায় শিখতে পারো। তাছাড়া তুমি যদি নিজে একটা মেডিকেল শপ ওপেন করতে চাও তাহলেও কিন্তু বি ফার্মার ডিগ্রি লাগে। বা আর একটা প্যাসিভ ইনকামের সোর্সও রয়েছে। ধরো তোমাদের আশেপাশে কেউ অঞ্চলে কেউ যদি একটা নিজস্ব ওষুধ দোকান খুলতে চায়, তাহলে কি তার যদি বি ফার্মার ডিগ্রি না থাকে, সে কিন্তু তোমাকে অ্যাপ্রোচ করে বলবে যে তোমার সার্টিফিকেটটা দাও, তোমার সার্টিফিকেট দিয়ে আমি বি ফার্মের জন্য অ্যাপ্লাই করবো এবং তার বদলে মাসে মাসে তোমাকে 20-25 হাজার টাকা করে দেবো। তো সেখান থেকে কি করতে পারো, তুমি যাই চাকরি করো না কেন, বাট তোমার সার্টিফিকেটটা জোরে কিন্তু তুমি মাস গেলে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাকা তুমি পেতেই থাকবে এবং সেখান থেকে তুমি তোমার একটা থার্ড একটা ইনকাম তুমি তৈরি করতে পারবে, রাইট? ওকে। আর তারপরে কি আছে, নার্সিং, বিএসসি নার্সিং। তো আহ, ডাক্তারির পরে একটা যেটা বড় প্রফেশন যেটা চলেই আসে সেটা হচ্ছে নার্সিং। তো আগের দিনে আমরা ভাবতাম যে নার্সিং এর কাজটা হচ্ছে খুব একটা ভালো কাজ না, খুব জটিল কাজ, এখানে অনেক পেশেন্টদের হ্যান্ডেল করতে হয়, কিন্তু এখন ওই রকম কোনো ব্যাপার নেই। তুমি সরকারি না হলেও বেসরকারি যে জায়গাতে তুমি যদি নার্স হয়ে ঢোকো, সেখানে বিভিন্ন রকমের যে এন্ট্রান্স এক্সামস রয়েছে, যেমন এএনএম, জিএনএম, এই টাইপের এক্সামগুলোতে যদি তুমি ঢোকো,
সেখান থেকে কিন্তু তুমি খুব ভালো অপরচুনিটি পাবে এবং সেখানে কিন্তু প্যাকেজও বেশ ভালো হয়। তোমরা যারা এম করছো প্রাইভেট হসপিটালস বা নার্সিং হোমস, সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য সেখানেও কিন্তু খুব ভালো অপরচুনিটি পাবে তুমি অ্যাজ আ নার্স কাজ করে। বিশেষত যদি পশ্চিমবঙ্গের বাইরে ভেলোর, ভাইজ্যাক, ব্যাঙ্গালোর বা চেন্নাই, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বড় যেখানে নার্সিং হোমগুলো রয়েছে সেখানে কিন্তু এর প্যাকেজ বেশ ভালো। তাই ডেফিনিটলি তুমি নার্সিং এর দিকে যেতে পারো। তারপরে ভেটেরিনারি সার্ভিসেস, যেখানে ধরো পশু প্রাণী, মানে আজকে আমাদের সবদের মধ্যেই কিন্তু একটা পেট কালচার চলে এসেছে। মানে প্রত্যেকের বাড়িতে কুকুর বিড়াল আমরা পুষি, সেখানে তাদের অসুবিধা হলে, তাদের রোগ হলে আমরা কিন্তু প্রচন্ড রকম ভাবে স্ট্রেসড হয়ে পড়ি, প্রচন্ড রকম ভাবে কষ্ট পাই। সেইখানে আমাদের কিন্তু একটা ভেট এর তার শরণাপন্ন হতেই হয়, পশু চিকিৎসার শরণাপন্ন হতেই হয়। কিংবা যাদের ধরো খুব বড় বড় গোশালা রয়েছে, মানে ওখানে গরু, মোষ ইত্যাদি পোষা হয়, ছাগল পোষা হয়, ভেড়া পোষা হয়, ঘোড়া পোষা হয়, বিভিন্ন রকমের পশু এবং তার সঙ্গে সঙ্গে পাখিও পোষা হয়। সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমাদের ভেটের কিন্তু প্রচন্ড কাজে লাগে এবং তারা কিন্তু নরমাল নয়, বেশ ভালো রকমই ফিস পান এই সমস্ত জায়গা থেকে। এবং বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও সব জায়গা থেকেই কিন্তু তারা চেম্বার খুলে বসেন এবং খুব ভালো প্রফেশনের সঙ্গে তারা যুক্ত হতে পারেন এবং নিজের ব্যাংক ব্যালেন্স বা সবকিছু প্রফেশনের যেগুলো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেই জিনিসগুলো কিন্তু ওরা খুব ভালো রকম ভাবে দেখতে পারেন। তো ডেফিনেটলি বলবো যে এই জিনিসগুলো খুব আনঅর্থোডক্স, মানে এগুলো নিয়ে খুব একটা আমরা চর্চা করি না বা খুব একটা জিনিসগুলো জানি না। আমরা ভাবি যে নিট দেয়া মানে ডাক্তার, ডাক্তার না হতে পারলে জীবন শেষ। এটা একেবারেই নয়। তুমি ডেফিনিটলি এই দিকগুলোতে কিন্তু যেতে পারো। তাছাড়া যেটা বলা সেটা হচ্ছে বায়োটেকনোলজি। মানে এই এখন যে নতুন ইমার্জিং টপিকস গুলো এসেছে, সেই টপিক গুলো কিন্তু বেশ ভালো ভালো। যেমন হচ্ছে তুমি বায়োটেকনোলজি, এতে তুমি বিএসসিও করতে পারো, বিটেকও করতে পারো। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার বিটেক ডিগ্রি হয়। বায়ো ইনফরমেটিক্স, ভেরি ইম্পর্টেন্ট এবং একটা নতুন একটা টপিক। এই টপিক দিয়ে কিন্তু কি হচ্ছে, এখন আমরা বেশ ভালো ভালো জায়গাতে আমরা রিসার্চের জন্য যেতে পারছি। আর কি, এবং জেনেটিক্স। তো জিনগত যে রোগগুলো হয়, জিন কি করে স্টাডি করতে হয়, একটা জায়গা থেকে একটা জায়গাতে জিন কিভাবে মিক্স করে আমরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং নতুন প্রাণী তৈরি করতে পারছি, রোগ সারাতে পারছি। এই টাইপের স্টাডিজ গুলোর কিন্তু উপরে প্রচন্ড রিসার্চের ফোকাস দেওয়া হচ্ছে এবং এই ফিল্ডে যদি তুমি যাও এবং রিসার্চের উপর যদি তোমার ভালো ন্যাক থাকে, তাহলে ডেফিনেটলি এই নতুন লাইনগুলোর দিকে তুমি এন্ড করতে পারো। এখান থেকে কেরিয়ার অপশনস কিন্তু খুব ভালো ভালো অপশন তুমি পাবে। ফাইন। তারপরে আসি লাইফ সায়েন্সেসে। লাইফ সায়েন্সেসের মধ্যে মানে ধরো তোমরা যারা বিএসসি করতে চাও, যারা জেনারেল কলেজে ভর্তি হতে চাও, তো লাইফ সায়েন্স হচ্ছে সব থেকে ভাস্ট একটা জায়গা। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যতটা না রয়েছে, লাইফ সায়েন্সের ব্রাঞ্চেস কিন্তু অতটা বেশি। মানে যেমন জুলজি রয়েছে, বটানি রয়েছে, ফিজিওলজি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে। তো এইরকম অনেক 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 জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু তুমি নিজের পড়াশোনায় এগোতে পারো। তাছাড়া দেখো, নতুন টপিকগুলোর মধ্যে মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো, এগুলো এমার্জিং সাবজেক্টস, এগুলোর উপরেও তুমি চাইলে কিন্তু এগোতে পারো। আর কি রয়েছে, হেলথ সায়েন্সেস। হেলথ সায়েন্সের মধ্যে যেমন তুমি ফিজিওথেরাপি, মানে আমরা যারা ভাবি ফিজিওথেরাপি মানে মালিশ করা, অ্যাকচুয়ালি তা নয়। ওখানে অ্যাকচুয়ালি সেলস গুলো, টিস্যু গুলো, মাসল, জয়েন্ট, বোন স্ট্রাকচার, এগুলোর উপরে কিন্তু ডেপথে স্টাডি করতে হয়, তবেই গিয়ে কিন্তু ফিজিওথেরাপিস্ট ভালো হওয়া যায় এবং সেখান থেকে কিন্তু বেশ অনেক ক্রিটিক্যাল ডিভাইস, অনেক ক্রিটিক্যাল অসুখগুলো কিন্তু তোমাকে, ডিজিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুমি সারাতে পারবে। তাছাড়া কি, মেডিকেল ল্যাব টেকনোলজি, মানে কাইন্ড অফ প্যাথোলজি। প্যাথোলজি মানে হচ্ছে একটা জায়গা, একটা ল্যাব, সেখানে মানুষের বিভিন্ন ব্লাড স্যাম্পল, স্যালাইভা ইত্যাদি স্যাম্পলস গুলোকে টেস্ট করা হয়। টেস্ট করে রোগ কি হয়েছে না হয়েছে সেটাকে ডায়াগনোসিস করা হয়। কলকাতা বা বিভিন্ন জায়গাগুলোতে এইরকম প্যাথোলজিস্টদের কিন্তু ডিমান্ড খুব বেশি থাকে ল্যাবগুলোতে। সেখান থেকে স্যাম্পলস কালেক্ট করে জিনিসপত্রগুলো স্টাডি করা, এটা একদম ডেস্ক জব। তোমায় কোথাও নড়াচড়া করতে হয় না, তোমাকে বসে জিনিসগুলো টেস্ট করতে হয়। এগুলোর ওয়ার্ক কালচারও ভালো। তো তুমি এই জিনিসগুলোতে, জায়গাগুলোতে গেলে ডেফিনেটলি খুব ভালো ক্যারিয়ার অপশন তুমি চুজ করতে পারবে। আর কি রয়েছে, রেডিওগ্রাফি, অপটোমেট্রি, অকুপেশনাল থিওরি। এগুলো কি, এগুলো ধরো মনে করো রেডিওথেরাপি সম্বন্ধে একটা কথা বলি, সেটা হচ্ছে মনে করো ধরো যদি ক্যান্সার হয়ে থাকে, তো তাদের সারানোর জন্য অনেক রকমের মেডিসিনস লাগে। ধরো একটা হচ্ছে রেডিওথেরাপি, মানে হচ্ছে যেখানে রেডিয়েশন দেওয়া হয় বা কেমো দেওয়া হয়। এগুলোর জন্য যে সমস্ত অপারেটর লাগে, এগুলোর জন্য যে সমস্ত টেকনিশিয়ান লাগে, তাদেরও কিন্তু খুব ভালো ডিমান্ড থাকে। তো একটা যে বড় মেশিন থাকে, মেশিনের সঙ্গে তোমাদের কাজ করতে হয়, তাই জন্য এদের জন্য কিন্তু সায়েন্সের ওপরে খুব ভালো ডেপথ থাকতে হয় এবং ইকুইপমেন্ট গুলো কি করে ভালো কাজ করে সেইগুলোর জন্য ফিজিক্স ইত্যাদি টপিকগুলোর উপরে বা টেকনোলজি টাইপের টপিকগুলোর উপরে ভালো জোর থাকলে এবং তার সঙ্গে সঙ্গে যদি বায়োলজি তোমার যদি পছন্দ হয়, ডেফিনেটলি এই লাইনগুলো তুমি যেতে পারো। আর তাছাড়াও কি, তাছাড়াও এগ্রিকালচার, ফরেনসিক সায়েন্স। ফরেনসিক সায়েন্স এখনকার দিনে কিন্তু একটা খুব হট টপিক হয়ে উঠেছে। অনেকেই দেখবে খুব বড় বড় জায়গাগুলোতে ফরেনসিক স্টাডি নিয়ে স্টাডি করছে। আর কি, আর এগ্রিকালচার, এগ্রিকালচার সায়েন্স কিন্তু
খুব একটা ছোটখাটো সায়েন্স না। বর্তমানে এখন আইআইটি খড়গপুরে যিনি ডিরেক্টর রয়েছেন, তিনিও কিন্তু এগ্রিকালচারাল সায়েন্স থেকেই কিন্তু নিজের স্টাডিজ করেছেন এবং শিক্ষকতা করিয়েছেন। তিনি এখন খড়গপুর আইআইটি তে ডিরেক্টর হিসেবে রয়েছেন। তাহলে বুঝতে পারছো যে ডেফিনিটলি এই সাবজেক্টটা কতটা ইম্পোর্টেন্ট। তো ডেফিনিটলি এই সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়লে তুমি অনেক বড়, বড় জায়গায় পৌঁছাতে পারবে। তাছাড়া কি? তাছাড়া নিউট্রিশন, ডায়েট, লেটস সে ধরো নিউট্রিশন বা ডায়েট হলো, লেটস সে কেউ ধরো যারা জিম করছেন, জিমের সঙ্গে টাই আপ করতে পারো। সেখান থেকে তুমি তাদেরকে প্রেসক্রাইব করতে পারো যে আপনারা এই যদি ডায়েটস গুলো নেন তাহলে আপনাদের ওয়েট লস বলুন বা মাসল বিল্ড আপ বলুন, এইগুলো আরো ভালো হবে। তাছাড়া নিউট্রিশন মানে তোমার যদি কোনো অসুখ করে থাকে সেখান থেকে কি টাইপের মেডিসিনস নিলে, কি টাইপের খাবার-দাবার খেলে তুমি রোগ থেকে নিরাময় হতে পারবে। লেটস সে কারোর আয়রনস কম বা কারোর ক্যালসিয়াম কম বা কারোর ডায়েট ঠিকঠাক ব্যালেন্স হচ্ছে না। সেই জিনিসগুলোকে নিয়ে তুমি যে একটা কনসালটেন্ট হিসেবে বসো, যে আমি একটা ডায়েটিশিয়ান কনসালটেন্ট, তাহলেও কিন্তু এইদিকে খুব ভালো প্রফেশন। এবং যার যদি কোনো সেলিব্রিটি বা এদের সাথে তুমি যদি কাজ করতে চাও তাহলে ডেফিনিটলি সেখানেও ভালো। এরা কিন্তু এই ডায়েটিশিয়ান বলো, নিউট্রিশনিস্ট বলো, এদেরকে কিন্তু খুব ভালো টাকা পয়সা দিয়ে হায়ার করে রাখে পার্সোনাল ট্রেনার হিসেবে, এবং সেগুলো কিন্তু খুব ভালো ক্যারিয়ার প্রফেশন। ঠিক? আচ্ছা। তো তাহলে দেখতে পাচ্ছ যে আমরা ট্র্যাডিশনালি ভাবতাম যে পিসিএ মানে ইঞ্জিনিয়ারিং আর পিসিবি মানে হচ্ছে ডাক্তারি, সেটা ছাড়া হয়তো আর কোনো ক্যারিয়ার অপশন নেই। কিন্তু একেবারেই ভুল। এখনকার দিনে মডার্ন এজে তুমি চোখ কান একটু খোলা রাখো বা একটু চারদিক যদি দেখো তাহলে দেখতে পাবে যে কত রকমের ডিসিশনস, কত রকমের চয়েসেস সেটা তুমি পেতে পারবে। রাইট? তাহলে চলো এবারে বাকি অপশনস গুলো দেখে নিই। তুমি যদি টেকনিক্যাল ডিগ্রি মানে বিটেক বা বি ফার্ম বা বি আর্কিটেকচার এই সবের দিকে না গিয়ে তুমি যদি জেনারেল সায়েন্স নিয়ে পড়ো, তুমি যদি জেনারেল কলেজে ভর্তি হও, সেখান থেকেও কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে। তোমাদের আশেপাশে এরকম লোকজন বলার অনেক রয়েছে যে না, জেনারেল কলেজে পড়ে কিচ্ছু হয় না, আজকালকার দিনে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির সাথে কোনো লাভ নেই বা কোনো ভবিষ্যৎ নেই। একদম ভুল কথা। তুমি দেখো এখান থেকেও মানে তুমি জেনারেল কলেজেও যদি যাও, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা বায়োলজিতে তুমি অনার্স নিয়ে যদি ঢোকো, তাহলে কি কি জিনিস পেতে পারো সেটা সম্বন্ধেও কয়েকটা অভিজ্ঞতা দেখা যাক। প্রথম কথা হচ্ছে রিসার্চ। তো তুমি যদি বিএসসি করলে, এমএসসি করলে, তোমার সাবজেক্ট যদি ভালো লেগে থাকে, তারপর তুমি পিএইচডির জন্য যেতে পারো, পোস্ট ডক্টরেটের জন্য যেতে পারো। এগুলো তুমি যদি বাইরেও চলে যেতে পারো। আমি এরকম অনেক কাউকে চিনি যে যারা এই সাবজেক্টগুলোর জন্য রিসার্চ করার জন্য বাইরে গেছে এবং সেখান থেকে কিন্তু রিসার্চ করার জন্য কিন্তু ওরা খুব ভালো সাম্মানিক পেয়ে থাকে এবং সেখান থেকে ভালো টাকা পয়সা আর্ন করে থাকেন এবং সেখান থেকেই কিন্তু বাইরে পড়াশোনার জন্য গিয়ে সেখান থেকেই সেটেল করে যাওয়া, সেখান থেকে ওইখানেই টাকা পয়সা কামানো। বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে এগুলো কিন্তু প্রচন্ড ভালো ভালো অপরচুনিটিস রয়েছে। তাই ডেফিনেটলি এই জায়গাগুলোতে তুমি যেতে পারো এবং সেখান থেকে কিন্তু নিজের কেরিয়ার বিল্ড করতে পারো এবং খুব ভালো জায়গায় পৌঁছাতে পারো। আর একটা হচ্ছে টিচিং। টিচিং হচ্ছে সেকেন্ড নোবেল প্রফেশন। তুমি কোনো স্কুলের সাথে জয়েন করতে পারো, তুমি কোনো কলেজে জয়েন করো, তো সেটা ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, সেখানে কোনো টেকনিক্যাল কলেজ হোক বা আইটিআই বা পলিটেকনিক এইরকম কোনো কলেজ হোক। তার সাথে সাথে তুমি যদি দিতে চাও, তুমি যদি কোনো কলেজ বলতে জেনারেল কলেজের সঙ্গে ঢুকতে চাও, সেটাও করতে পারো। লেকচারার, প্রফেসর এসব হতে চাও, সেটাও হতে পারো। তাছাড়া তুমি কোনো, আমি যেরকম একটা নিজে একটা ইনস্টিটিউট তৈরি করেছি, তো সেই রকম তুমি একটা ইনস্টিটিউটও তৈরি করতে পারো এবং বা কোনো ইনস্টিটিউট, বড় ইনস্টিটিউটে জয়েনও করতে পারো। সেখান থেকেও তুমি নিজের কেরিয়ার চুজ করতে পারো। তোমরা খুব ভালো করে জানো এখন যে সমস্ত বড় বড় এডুকেশনালের উপরে যে বড় ইনস্টিটিউট গুলো রয়েছে, সেই ইনস্টিটিউট গুলো থেকে যারা কাজ করেন তারা কিন্তু বেশ ভালো টাকা পয়সা ইনকাম করেন এবং তাদের একটা সম্মানও রয়েছে এবং তারা একটা নোবেল প্রফেশনে যুক্ত। তারা স্টুডেন্ট থেকে অনেক ভালোবাসা, সোসাইটি থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকেন। তো ডেফিনেটলি এই কেরিয়ার অপশন গুলো কিন্তু খুব ভালো। এরপরে কি বলবো? এরপরে বলবো ম্যানেজমেন্ট সম্বন্ধে। ম্যানেজমেন্ট হচ্ছে তুমি যদি থেকে সায়েন্সেস থেকে তারপরে যদি তুমি বিবিএ করো বা এমবিএ করো, সেখান থেকেও কিন্তু অনেক ম্যানেজমেন্ট রোলে তুমি চাকরি পেতে পারো। ঠিক আছে? ম্যানেজমেন্ট কিন্তু অনেক রকমের হয়। ম্যানেজমেন্ট হচ্ছে ধরো এইচআর একরকম ম্যানেজমেন্ট হলো বা ফাইন্যান্স একরকম ম্যানেজার হলো, মার্কেটিং একরকম ম্যানেজমেন্ট হলো। তো এইরকম বিভিন্ন মার্কেটিং এর জায়গা রয়েছে, বিভিন্ন ম্যানেজমেন্টের জায়গা রয়েছে। সেখান থেকে তুমি যদি আইআইটিসি তুমি যদি না যেতে গিয়ে তুমি আইএম যেতে চাও বা আরো বড় বড় যেরকম ইনস্টিটিউট গুলো রয়েছে যেমন নার্সি মুঞ্জি, এক্সএলআরআই, এরকম প্রচুর আইআইএম এর সাথে সাথেও কিন্তু প্রাইভেট অনেক এর জায়গা রয়েছে। সেখান থেকে তুমি যদি এমবিএ করতে পারো আফটার গ্র্যাজুয়েশন, তাহলেও কিন্তু অনেক জায়গায় যেতে পারবে। দেখো এই সমস্ত জায়গায় যেতে গেলে কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হয়, সেটাকে বলে ক্যাট। তো কম্পিটিশন ক্লিয়ার করার জন্য একটা বড় জায়গা লাগে, সেই জায়গাটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা। সেইটার জন্য তুমি যদি সায়েন্স নাও তাহলে কি হবে, তোমার প্রবলেম সলভ করার এবিলিটি বা প্রবলেম ক্র্যাক করা, প্রবলেমটাকে বোঝা এবং অ্যানালাইজ করা, এই এবিলিটি গুলো, যেগুলোকে আমরা ভালো কথা বলি কগনিটিভ এবিলিটি। তো এই এবিলিটি গুলো তোমাদের মধ্যে ডেভেলপ হবে এবং ডেভেলপ হয়ে গেলে কিন্তু তুমি এই এক্সাম গুলো কিন্তু
আরো ভালো করে ক্র্যাক করতে পারবে। তুমি ডেফিনেটলি তুমি যদি আর্টস বা কমার্স নিয়ে পড়ো তাহলে কিন্তু এই এক্সামগুলো দিতে পারো, কিন্তু বর্তমানে তুমি যদি স্টাডি করো দেখা যাবে যে যারা এই সমস্ত জায়গাগুলোতে পৌঁছেছে তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ইফ নট তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে তারপর এই জায়গাগুলোতে গেছে। তাই বুঝতে পারছো যে ইঞ্জিনিয়ার হলে কি করতে হয়, তোমাকে প্রবলেমের সঙ্গে হ্যাবিচুয়েট হওয়া, প্রবলেম দেখে তুমি ভয় না পাওয়া এবং প্রবলেমকে সলভ করার এবিলিটি তোমাদের মধ্যে তৈরি হয়। ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে এটাই শেখায়। তো এই জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু তুমি এমবিএ বা যে কোনো তুমি গভর্নমেন্ট এক্সাম হোক না কেন সেইগুলো কিন্তু ক্লিয়ার করার জন্য তুমি মনে মনে অনেক রকমভাবে প্রস্তুত থাকবে। ঠিক আছে? তাছাড়া কি বলার? তাছাড়া যেটা বলা সেটা হচ্ছে ল। ল একটা খুব ভালো জায়গা। তুমি বিএসসি করে তুমি তারপরে লতেও যেতে পারো। ঠিক আছে? লতে গিয়ে কি হবে, মানে সেখানে এলএলবি ডিগ্রি করলে সেখান থেকে তুমি উকিল হলে, সেখান থেকে তুমি জাজ হলে বা তুমি একটা কনসালটেন্ট হলে যে এই লিগাল জিনিসপত্র কি করে হ্যান্ডেল করতে হয়, সিভিল কোর্ট বা অন্যান্য সিভিল মামলা হোক কিংবা ক্রিমিনাল মামলা হোক, সেই জায়গাতে তুমি কনসাল্ট করতে পারবে। সেখান থেকে কিন্তু উকিলদের কিন্তু অনেক খুব ভালো প্রতিপত্তি, টাকা পয়সা সব দিক থেকে খুব ভালো। তাই ডেফিনেটলি এটার দিকে যেতে পারো। বাট স্টিল তাও বলবো উকিল করতে গেলে কিন্তু একটা তর্ক করতে লাগে, একটা রিজনিং ক্যাপাবিলিটি থাকে। তো রিজনিং ক্যাপাবিলিটির জন্য কিন্তু প্রবলেমটাকে ধরা, আইডেন্টিফাই করা, তার উপরে কিন্তু একটা জোর দিয়ে কথা বলা, এই সব জিনিসপত্রগুলোই কিন্তু লাগে। এইগুলোর জন্য কিন্তু সায়েন্স নিলে কিন্তু তোমরা আরেকটু বেশি এক ধাপ এগিয়ে থাকবে। ঠিক আছে? এই জিনিসগুলো বলে দেওয়া। আর কি? আর হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স এর মধ্যে তোমার যদি ম্যাথমেটিক্স এর সাবজেক্ট থাকে তাহলে কিন্তু ইকোনমিক্স আরো স্ট্রং হয়। ইকোনমিক্স এর মধ্যে তুমি যদি অন্যান্য সাবজেক্ট নাও, যেমন জিওগ্রাফি নাও, তুমি পল সায়েন্স নাও, তাহলে যতটা না কম্বিনেশনটা স্ট্রং হয়, ইকোনমিক্স সঙ্গে কিন্তু ম্যাথমেটিক্স নিলে কিন্তু জিনিসটা আরো স্ট্রং হয়। তো তোমরা যদি নর্মাল ক্লাস 12 অব্দি সায়েন্স নাও, তারপরে যদি তোমাদের একটা ম্যাথমেটিক্স এর যদি একটা ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়ে থাকে, তারপরে তুমি যদি পরবর্তীকালে ইকোনমিক্স এর মতন সাবজেক্ট চুজ করতে পারো, তাহলেও কিন্তু তুমি ইকোনমিক্স হিসেবে খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু খুব ভালো কাজ করতে পারো। তাছাড়া ডিজাইন, ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, কমিউনিকেশন, অ্যানিমেশন, এই জিনিসগুলোর উপরে তোমাদের যদি খুব ভালো দখল থাকে, তোমরা যদি খুব ভালো আঁকতে পারো, তাহলে ডিজাইনিং এর উপরে, আর্কিটেকচারের উপরে, একটা ধরো তুমি মডেল বানাবে, সেই মডেলটা কিরকম দেখতে হওয়া উচিত, বা তুমি একটা ওয়েব পেজ বানাতে চেয়েছো সেইটা কিরকম দেখতে হওয়া উচিত, এইগুলোর উপরে তোমার যদি একটা অ্যাস্থেটিক সেন্স থাকে, তাহলেও কিন্তু তুমি এই টাইপের যে কোর্সেস গুলো করতে পারো। বিডেস, এগুলোর জন্য এটাও একরকম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সমতুল্য একটা ডিগ্রি, এবং এগুলোর জন্য প্রচুর কোর্স, প্রচুর কলেজ রয়েছে, সেগুলোর দিকে তোমরা যেতে পারো, তোমরা যেতে পারো। আর কি আছে? জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তুমি যদি জার্নালিজমের দিকে, মানে কোনো জিনিস ধরো নিউজ পড়া বা কোনো প্রতিবেদন দেওয়া, সেই জিনিসগুলো কিভাবে বললে বেশি লোকের কাছে পৌঁছাতে পারবে, বেশি লোক ওটার সাথে কানেক্ট করতে পারবে, জুড়তে পারবে, এঙ্গেজ হতে পারবে, রিলেট করতে পারবে, এই জিনিসগুলোর উপর তোমার যদি দখল থাকে, মানে তুমি ধরো খুব ভালো কবিতা বলতে পারতে, বা তুমি ধরো খুব ভালো নাটক করতে পারতে, তুমি ধরো খুব ভালো পাবলিক স্পিকিং বা বক্তৃতা দিতে পারতে, সেইগুলো, সেই স্কিলটা থেকেও কিন্তু তুমি এইরকম জায়গায় যেতে পারো, গিয়ে কিন্তু নিজের একটা প্রফেশন তৈরি করতে পারো। তাছাড়া কি রয়েছে? সাইকোলজি। সাইকোলজিরও কিন্তু অনেক ডিগ্রি পাওয়া যায়, সেটা দু রকম সাইকোলজি, সেগুলো নিয়ে একটু পরে ডিটেলসে বলবো। বাট সেইগুলোর জন্য কিন্তু তুমি বিএ থেকে হোক বা বিএসসি থেকে হোক না কেন, তুমি এই জায়গায় যেতে পারবে। তাছাড়া কি? তাছাড়া বিভিন্ন রকমের যে সিভিল সার্ভিসেস, আইপিএস, আইএএস, এই টাইপের যে এক্সামগুলো, যেগুলোর জন্য তোমাকে ইউপিএসসি দিতে হয়, বা তুমি যে ব্যাংকিং সেক্টরে যদি ঢুকতে চাও, বা তার সঙ্গে সঙ্গে তুমি যদি গভর্নমেন্ট জবসে ঢুকতে চাও, সেইগুলোর জন্য কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। আর কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে কিন্তু সেখানে ম্যাথসটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়, সেখানে রিজনিং এর জন্য কিছু সাবজেক্ট হয়। অবভিয়াসলি এগুলোর জন্য আলাদা আলাদা বই রয়েছে, তবে যত তুমি সায়েন্স টাইপের জিনিসপত্রগুলোকে বেশি করে পড়বে, তত তোমার মধ্যে রিজনিং ক্যাপাবিলিটি তৈরি হবে, তত তুমি সরকারি চাকরির পরীক্ষাতে তুমি কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। আমি এগুলো কমপ্লিটলি আনবায়াসড হিসাবে নিজের ওপিনিয়ন থেকে বলছি। ডেফিনেটলি তুমি আর্টস বা কমার্স নিতেই পারো, সেগুলো নিয়ে ব্রিফলি ডিসকাস করবো। বাট তবুও তোমাদেরকে বলবো, তুমি সায়েন্স নাও, তাহলে কি হবে? তাহলে তোমাদের জন্য অপশনস কিন্তু অনেক বেশি হবে। আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটি হচ্ছে তোমাদের এই অপশনস গুলো সম্বন্ধে অবগত করা। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলা? এরপরে তোমরা যদি হিউম্যানিটিস বা আর্টস সাবজেক্ট নিতে চাও, মিনিট, হুম, তোমরা যদি হিউম্যানিটিস বা আর্টস সাবজেক্ট নিতে চাও, তখন কি হবে? তার জন্য কি কি রয়েছে? তার জন্য সব থেকে প্রথম যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল টিচার,
কলেজ লেকচারার, প্রফেসর, অনলাইন এডুকেটর, টিউটার। মানে আর্টস নিয়ে পড়লে কিন্তু এই দিকের অপরচুনিটিস কিন্তু তুমি সবসময় পাবে। তাছাড়া কি থাকবে? তাছাড়া তুমি বিএ করেও তুমি লয়ের দিকে যেতে পারো। আজকালকার দিনে লয়ার প্রফেশনে মোটামুটি যে কলেজগুলো রয়েছে সেগুলো অ্যাডমিশন খুব ভর্তি হয় এবং সেখানে খুব নমিনাল ফিজও নেওয়া হয়। তো তুমি ডেফিনিটলি লয়িং প্রফেশনটার দিকে যেতে পারো যদি তুমি আর্টস নিয়ে পড়ে থাকো। তাছাড়া কি রয়েছে? তাছাড়া তুমি বিভিন্ন সিভিল সার্ভিস যেমন আইএএস, আইপিএস, আইএফএস, তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট জবস, এগুলোর জন্য যে এক্সাম লাগে সেই এক্সামগুলোতেও বসতে পারো। তুমি পশ্চিমবঙ্গে যেরকম ডব্লিউবিসিএস রয়েছে, পিএসসিস রয়েছে, সেগুলোতেও তুমি যেতে পারো সবসময়। আর কি, তুমি যদি জুডিশিয়াল সার্ভিস মানে জজ, উকিল এই টাইপের কাজকর্ম, নিজের একটা এনজিও তৈরি করে লোকে সাহায্য করতে পারো, পশু পাখি সাহায্য করতে পারো, কোনো একটা সাবজেক্ট নিয়ে, কোনো একটা বিশেষ বস্তু নিয়ে নিজের অ্যাওয়ারনেস তৈরি করতে চাও, সেটাও করতে পারো। সোশ্যাল ওয়ার্ক করতে পারো, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হতে পারো। আজকালকার দিন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা খুব সচল। তারা যে কোনো একটা ইয়ে ধরে, যে কোনো একটা টপিক ধরে কিন্তু তারা বিভিন্ন জায়গায় নিজের ভাব প্রচার করতে পারে এবং সেখানে কিন্তু প্রায় সেলিব্রিটির মতন একটা জায়গা তৈরি করে নিতে পারে। তাই তুমি যদি চাও সেটাও করতে পারো। তবে হ্যাঁ, সেটার জন্য কিন্তু অনেক বেশি রিস্কের দিকে পৌঁছতে হয়, তো অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়। তো তোমরা যারা এই জিনিসটাকে ভাবছো যে খুব সহজে স্টারডাম পাওয়া যায়, একেবারেই নয়। এর জন্য কিন্তু প্রচুর খাটতে হয়, প্রচুর পিআর টিম রাখতে হয়। তো সেইগুলো সেগুলো একটা ডিরেকশন তো রয়েছে, বাট সেটার দিকে কিন্তু অনেকটা রিস্কি। তো এগুলো কিন্তু নর্মাল প্রফেশনের মতন নয়, সেখানে কিন্তু তাদের নিজস্ব কিছু জায়গা রয়েছে। তাছাড়াও কি, কন্টেন্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটার, স্টোরি, নভেল, মানে তুমি ধরো কোনো ওয়েব পেজ, তার জন্য ধরো তুমি কন্টেন্ট, ধরো টেকনিক্যাল, কি এই 30,000 টাকার মধ্যে কোন ফোন নিলে ভালো হবে, 50,000 টাকার মধ্যে কি ল্যাপটপ নিলে ভালো হবে, এই টাইপের জিনিসপত্র, বা ব্লগিং, সারাদিনে কি করলে করা উচিত, তো বা ফ্যাশনের পেপার বা নিউজ পেপার, এই সব জায়গাতে কি কন্টেন্ট রাইটারের খুব দরকার হয়। তো সেই কন্টেন্ট রাইটার বা যদি কেউ মুভি বানানো হচ্ছে, গল্প লেখা হচ্ছে, তার জন্য রাইটার, তো রাইটারের দরকার সবসময় পড়ে। তো তুমি যদি আর্টস সাবজেক্টটাকে নাও, তাহলে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি, এই জিনিসগুলোর উপর তোমাদের একটা দখল থাকে। তাই তুমি নিজের মতামত তুমি সেইভাবে প্রকাশ করতে পারলে তুমি আরো লোকের কাছে খুব সহজে পৌঁছাতে পারবে এবং তাদের কাছ থেকে একটা সম্মান পেতে পারবে। তো ডেফিনেটলি এই ভিডিও নিতে পারো। মাস কমিউনিকেশন তো আগেও বললাম, মাস কমিউনিকেশনের মানেই হচ্ছে অনেকটা জার্নালিজমের মতন, যে তুমি তোমার নিজের মতামত কিভাবে প্রকাশ করলে ম্যাক্সিমাম লোকজন তোমার সঙ্গে এঙ্গেজ হতে চাইবে, ম্যাক্সিমাম লোকজন তোমার কথা বুঝতে পারবে বা তোমার সাথে রিলেট করতে পারবে। তো সেইগুলোর জন্য খুব ভালো প্রফেশন হচ্ছে ফিল্ম, টিভি, রেডিও। এমনকি শাহরুখ খানও তোমরা খুব ভালো করে জানো মাস কমিউনিকেশনের স্টুডেন্ট। তো তাই জন্যই ও পাবলিকের উপরে যে কমান্ড, লোকজনের সামনে যে নিজেকে তুলে ধরা, সেই জিনিসটাকে খুব ভালো করে করতে পারে। অবভিয়াসলি তার নিজস্ব প্রতিভা তো রয়েছে, কিন্তু তবুও হয়তো এই সাবজেক্টটা পড়াতে তাকে তার স্কিলটাকে আর একটু বেশি শার্পেন করতে তাকে হেল্প করেছে। তাছাড়া কি রয়েছে, ইকোনমিক্স। ইকোনমিক্স তো বললামই। ইকোনমিক্সেরও কিন্তু খুব ভালো জায়গা তৈরি করতে পারো যদি তুমি নিজে এই জিনিসটাকে খুব শক্তপোক্তভাবে ধরতে পারো। তুমি গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে পারো, তাদেরকে স্ট্র্যাটেজি দিতে পারো যে কিভাবে এগোলে আমরা আমাদের দেশের জিডিপিটাকে বাড়াতে পারি, আমাদের দেশে পার ক্যাপিটা ইনকামকে বাড়াতে পারি, আমাদের দেশে চাষবাস, কৃষি, ইম্পোর্ট, এক্সপোর্ট, বা বিভিন্ন জায়গাতে বা গভর্নমেন্টকে কোনো একটা সার্টেন ডিসিশন নিতে তুমি হেল্প করতে পারো। সেই ডিসিশন নিলে আমাদের অর্থনীতি পড়বে না এগোবে, কি ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্টটাকে বিশ্লেষণ করা, করে তাদেরকে বলা, এই টাইপের কাজের দিকেও তুমি যেতে পারো। তবে হ্যাঁ, এই কাজের জন্য কিন্তু তোমাকে তোমার কাজের উপরে কিন্তু খুব ভালো দখল রাখতে হবে। কিন্তু তোমাকে ১০০ র মধ্যে না, তোমাকে ১ লাখের মধ্যে একজন হতে হবে। তবে গিয়ে, বা ১ লাখও না, রাদার ১০ লাখ বা ১ কোটির মধ্যে একজন হতে হবে। তবে গিয়ে তুমি এই জায়গায় পৌঁছাতে পারবে। আর কি, সাইকোলজি। সাইকোলজি একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা দুটো কোর্স হয়, একটা হচ্ছে কাউন্সেলিং, একটা হচ্ছে ক্লিনিক্যাল। সেটা নিয়ে বলবো। আজকালকার মানুষের যুগে ডিপ্রেশন বা তাদের মন ঠিক না থাকা, তাদের বিভিন্ন রকমের প্রবলেম হওয়া, এই জিনিসগুলোর উপরে রিলেশনশিপস বলো, লাইফ বলো, জব বলো, লাইফের বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে খুব একা নিঃসঙ্গ। তো তাই জন্য তারা চায় তাদের কাজের কথাগুলো শেয়ার করতে এবং সেখান থেকে লোকজনের কথাবার্তা শুনে ইনপুট নিতে এবং জীবনটাকে বেটার করতে। তো তাই জন্য সাইকোলজি কিন্তু আজকালকার দিনে একটা অত্যন্ত একটা বুমিং একটা প্রফেশন। তো তুমি যদি কাউন্সেলিং এর দিকে যাও, কাউন্সেলিং মানে কি? কাউন্সেলিং মানে হচ্ছে, মানে তুমি কারোর কথা শুনলে এবং তাকে কিছু জিনিস প্র্যাকটিস করতে বললে, লেটস সে মেডিটেশন প্র্যাকটিস করতে বললে, বা ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে বললে, বা একটু রেস্ট নেওয়া বা বিভিন্ন টেকনিক্স প্র্যাকটিস করতে বললে, সেটা একটা ভালো টেকনিক হতে পারে। অথবা ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল মানে ধরো যাদের সিচুয়েশন অনেকটা বেশি সিভিয়ার, তাদেরকে তুমি মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে। এই টাইপেরও কিন্তু আলাদা কোর্সেস হয়। যারা কাউন্সেলিং করে তারা কিন্তু ক্লিনিক্যাল কিন্তু সাইকোলজিস্ট হতে পারে না। তো
তো এই টাইপের জিনিসপত্রগুলো রয়েছে এবং এগুলো কিন্তু খুব ভালো প্রফেশন। এখান থেকেও কিন্তু তুমি অনেক ভালো কেরিয়ার অপরচুনিটিস তৈরি করতে পারবে, নিজেকে এস্টাবলিশ করতে পারবে। ফাইন? এরপরে বলা কমার্স। তো কমার্সেরও প্রথম জায়গা যেটা সবথেকে বেশি কমার্সের লোকেরা যেতে চায় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিবিএ, এমবিএ, ম্যানেজমেন্ট রুলস। তোমাদেরকে আগেও বলেছিলাম যে বিবিএ, এমবিএ কোন, কোন কলেজ থেকে ভালো। সেইখান থেকে তুমি যদি মোটামুটি বিবিএ বা এমবিএ করতে পারো, তোমরা একটা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর কি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স মানে কোনো কোম্পানি তার কতটা লাভ করছে, কতটা প্রফিট করছে, কতটা লোকসান হচ্ছে, কোন কোয়ার্টারে কত কি হিসাব হচ্ছে, কতটা ইম্পোর্ট, কতটা এক্সপোর্ট, কোথায় কি দিতে হচ্ছে, কোথায় কি ট্যাক্স বাঁচাতে হচ্ছে। এই পুরো হিসেবটাকে, এই পুরো কম্পিউটেশনটাকে, সেই জিনিসটাকে তুমি চাইলে কনসাল্ট করতে পারো এবং তুমি ফ্রিল্যান্সিং করলে কি হবে, একসাথে অনেক কোম্পানির কিন্তু তুমি এই জিনিসগুলোর সাথে কাজ করতে পারো, তাদের সাথে টাই আপ করতে, তাদের সাথে প্রজেক্ট নিতে পারো। তো সেই রকম কিন্তু অপরচুনিটিস ডেফিনেটলি রয়েছে, এই দিকে তুমি যেতে পারো। আর কি ইকোনমিক্স এর মধ্যে প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, কি প্ল্যানস নিয়ে একটা কোম্পানির ইমপ্রুভমেন্ট হবে, তার গোলস গুলো মিট করবে। কস্ট ম্যানেজমেন্ট মানে কোন দিকে কস্ট কি কমালে বা কোন দিকে বেশি ইনভেস্ট করলে, কোন দিকে কম ইনভেস্ট করলে পুরো কোম্পানির নেট রেভিনিউটাকে আমি ইমপ্রুভ করতে পারবো, সেই টাইপের স্টাডিজ গুলো কিন্তু করতে পারো। ফিনান্সিয়াল প্ল্যানিং মানে ধরো কোথায় কত টাকা ইনভেস্টর থেকে তুলতে হবে, কোথায় কতটা খরচ করতে হবে, এই রিলেটেড মানে যা জমা খরচ টাইপের হিসাবপত্র, সেগুলো সবই কমার্স শেখায়। তো কমার্স করলে বেসিক্যালি কি তোমাদের বিজনেস করার মাইন্ডসেটটাকে আরো বেশি ডেভেলপ করতে পারে, তো সেই দিকে যেতে পারো। তো আর একটা এখান থেকে জায়গা যেটা খুলে আসে সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে তুমি চাইলে নিজের স্টার্টআপ, নিজের ব্যবসা খুলতে পারো। তো তুমি যদি এইগুলো যদি পড়ো, তাহলে কিন্তু তোমার মধ্যে একটা ব্যবসা মাইন্ডসেট তৈরি হয়ে গেলে এই দিকেও তুমি যেতে পারো। তাছাড়া কি রয়েছে? তাছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে এটা একটা অত্যন্ত একটা রেসপেক্টফুল একটা পজিশন। আর এমনকি ইঞ্জিনিয়ার, ডাক্তারদের থেকেও একটা রেসপেক্টফুল পজিশন। কারণ তুমি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও, তাহলে তোমার একটা সম্মান বলো, তোমার টাকা পয়সা বলো, তোমার সবকিছুই কিন্তু অত্যন্ত ভালো হয়। তবে এখানে কিন্তু অনেক স্টেজে এক্সাম গুলো দিতে হয়। অনেকেই হয় লেভেল 1 ক্লিয়ার করে লেভেল 2 ক্লিয়ার করতে পারলো না, বা লেভেল 3 2 ক্লিয়ার করলে লেভেল 3 ক্লিয়ার করতে পারলো না। এইরকম অনেক অসুবিধা হয়। তো সেই দিক থেকে বলবো যে তুমি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে যদি করো, তাহলে কিন্তু তোমাকে অনেক ডেডিকেটেড ভাবে এগোতে হবে এবং বছরের বছর কিন্তু পড়ে থাকতে হবে। ইউপিএসসি তে যেরকম তোমাকে বছর বছর তোমাকে ট্রাই করে যেতে হয়, সরকারি চাকরির জন্য ট্রাই করে যেতে হয়, সেরকমও কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টের জন্য তোমাদের কিন্তু তৈরি করতে হবে। কিন্তু একবার যদি ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফ পুরো সেট হয়ে যাবে। তো ডেফিনেটলি এগুলো চেষ্টা করতে পারো। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স মানে হচ্ছে যে তুমি ধরো ব্যাংকিং সেক্টরে তুমি ঢুকলে, ঠিক আছে, সেখানে তুমি কি করতে পারবে, সেখানে মানে আমাদের তোমরা খুব ভালো করে জানো যে অনেক রকমের এক্সাম গুলো হয়, যেমন আইবিপিএস হয়, এসবিআইপিও হয়। এই টাইপের এক্সাম গুলোতে কি হয়, এই টাইপের এক্সাম গুলোতে তোমাকে একটা সার্টেন এক্সাম দিয়ে তোমাকে ঢুকতে হয়, তারপর তোমাকে ব্যাংকিং এ কাজ করতে হয়। তো সেখানেও বলবো এগুলো কমার্স দিয়ে করলে জিনিসগুলো সম্বন্ধে তোমাদের একটা আগে থেকে আইডিয়া থাকবে। বাট আমি তবুও বলবো যে তুমি সায়েন্স নাও, তাহলে কিন্তু ওই যে কম্পিটিটিভ পরীক্ষাতে দেওয়ার জন্য তুমি কিন্তু সবসময় এগিয়ে থাকবে। কারণ ওখানে তোমাকে সেই ঘুরে ফিরে ম্যাথমেটিক্স, রিজনিং, ভার্বাল অ্যাপটিটিউড, নন ভার্বাল অ্যাপটিটিউড, এই টাইপের জিনিসপত্রগুলোতে তোমাকে কিন্তু যেতে হবে। তো সেইগুলোর জন্য তোমাকে আলাদা করে একটা বই পাওয়া যায়, সেই বইগুলো অবভিয়াসলি আমি সেগুলো পরে ডিসকাস করবো, বা এগুলো তুমি চাইলে খোঁজ খবর নিলে তুমি এগুলো জানতে পারবে। এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি কিন্তু যেতে পারবে যদি তুমি এই দিকে যাও। তবুও বলবো যে এই দিকে যেতে গেলে কিন্তু তোমার যদি সায়েন্সের ডিগ্রি থাকে, তাহলে কিন্তু তুমি কম্পিটিটিভ পরীক্ষাতে বসার জন্য কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ পাবে, রাইট? তাছাড়া কি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আগেও বলেছি। এগুলো তুমি ডেফিনেটলি তুমি ক্লাস 12 পরে এই দিকগুলো যেতে পারো। এগুলো সব সাবজেক্টের জন্যই যেতে পারো। তুমি এগুলো চাইলে আর্টস পড়ে যেতে পারো, কমার্স পড়ে যেতে পারো, সায়েন্স পড়ে যেতে পারো। এগুলো যে কোনো একটা জেনারেল জিনিস, সবকিছু করেই করা যায়। তারপরে কি স্টকস অ্যান্ড ইনভেস্টমেন্ট। স্টকস অ্যান্ড ইনভেস্টমেন্ট আজকালকার দিনে ইউটিউবে তুমি চাইলেই শিখে নিতে পারো। বাট স্টিল যারা তোমার 11-12 কমার্স নেবে, তাদের মধ্যে কিন্তু এই দিকে যাওয়ার বা এই জিনিসপত্র নিয়ে পড়াশোনা করার কিন্তু একটা খুব ভালো খুঁটি তৈরি হয়ে যাবে। কারণ তুমি 2 বছর ধরে এই জিনিসগুলোর মধ্যে তুমি যখনই থাকবে, তোমার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটার আরো ক্ল্যারিটি আসতে থাকবে। তো ডেফিনেটলি এই দিকে তুমি যাও, ভালো তোমাদের রেভিনিউ তৈরি করতে পারবে। তাছাড়া কি সিভিল সার্ভিস, আইএএস, আইপিএস, আইএফএস এবং তার সঙ্গে গভর্নমেন্ট জব, এগুলোর জন্য প্রিপেয়ার তো করতেই পারো। সবগুলোর মধ্যে এটাতেও বললাম, এই দিকেও তুমি যেতে পারো। তাই তবু আবারও বলবো, যদি তুমি কম্পিটিটিভ এক্সামে বসতে চাও, তাহলে কিন্তু সায়েন্স নিলে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে চান্স পাওয়ার চান্স কিন্তু আমাদের অনেক বেশি, রাইট? তো আশা করি প্রায় 50-60টার মতন কেরিয়ার অপশন তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। তোমাদের বিভিন্ন ডিরেকশনে কোথায় কি গেলে তোমরা কি পাবে এবং কোথায় পৌঁছাতে পারবে, বা কোন কেরিয়ার অপশনস গুলো ভালো, কোন কেরিয়ার অপশন গুলো নতুন এসেছে মার্কেটে, যেগুলোর কম্পিটিশন খুব একটা বেশি নেই। তো এই সমস্ত দিকে তুমি কিন্তু পৌঁছাতে পারবে।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তুমি শেষ অবধি দেখে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং তোমার যারা বন্ধু-বান্ধব যারা রয়েছে বা তোমার যারা ভাই-বোন যারা রয়েছে বা এই ভিডিওটা যদি কোনো অভিভাবকের কাছে পৌঁছে গিয়ে থাকে বা যদি কোনো টিচারের কাছে পৌঁছে গিয়ে থাকে, তাদেরকে ডেফিনিটলি বলবো আপনারা আপনাদের ছেলে-মেয়ে বা আপনাদের স্টুডেন্টদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। যাতে কি হয় তারা তাদের কোন দিকে ক্যারিয়ার অপশনস কোন দিকে তারা চুজ করবে সেই দিকে তারা যেতে পারে। এখনকার দিনে একটা খুব বড় ট্রেন্ড তৈরি হয়ে গেছে যে মিসগাইডেড হওয়ার। মানে কিছু স্টুডেন্ট আছে যারা ওভার কনফিডেন্ট, তারা ভাবে যে আমি ক্লাস 10 এ সায়েন্সে মোটামুটি 60% তো পেয়েছি, আমি তার মানে সায়েন্সটাকে করে নিতেই পারবো। আবার কিছু স্টুডেন্ট আন্ডার কনফিডেন্ট হয়। মানে তারা ভাবে যে না সায়েন্সে তো খুব লোড, আমি বুঝতে পারছি না যে আমি আদৌ সায়েন্সটাকে নিতে পারবো কি নিতে পারবো না। তো তাদের দুজনকেই এই ভিডিওটা দেখা উচিত। দেখে আমি বলব যে খুব ভালোভাবে নিজেকে এনালিসিস করো। নিজেকে বোঝো যে তুমি কতটা কি করতে পারবে, কতটা কি করতে পারবে না। তুমি ওভার কনফিডেন্ট হচ্ছ নাকি আন্ডার কনফিডেন্ট হচ্ছ, এটা তুমি কিন্তু তুমিই বলতে পারবে, তোমার আশেপাশে কেউ বলতে পারবে না। আর সবথেকে বড় কথা কি, তুমি রাইট লোকের থেকে তুমি শুনবে। মানে যারা কখনো ডাক্তারি করেননি, ইঞ্জিনিয়ারিং করেননি, তাদের কাছ থেকে কিন্তু তুমি এগুলো শুনতে চাইবে না। তারা হয়তো বলবে যে ডাক্তারি করেও তো বসে টিউশন পড়াচ্ছে, কিছু করতে পারছে না, বা ইঞ্জিনিয়ারিং করে বেকার হয়ে বসে রয়েছে, তার থেকে ভালো সায়েন্স নিয়ে পড়ো, সেই তো পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই। এই সমস্ত নেতিবাচক কথা, নেগেটিভ কথাবার্তাতে কান না দিয়ে তোমার উচিত পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। দেখো যাই হয়ে যাক না কেন, এই ক্যারিয়ার অপশন গুলো তোমাদের জন্য খোলা থাকছে। তাই তুমি যেই দিকেই যাও না কেন, তুমি যদি ঠিকঠাক মাইন্ডসেট নিয়ে যাও, তুমি খুব ভালো জায়গাতে পৌঁছাতে পারবে। এটা ডেফিনেটলি হবে, রাইট? তাই যে যেটা কখনো করেনি তার দিকে কান না দিয়ে তুমি নিজেরটাকে দেখো, নিজেরটাকে বোঝো এবং যারা এই জিনিসটা করেছে তাদের থেকে গিয়ে সাজেশনটা নাও, রাইট? আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প করতে পারলাম। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সত্যিই সবাইকে শেয়ার করো। এই ভিডিওটা আমি নিজের ভিউজ এর জন্য নয় বা চ্যানেলের রিচের জন্য নয়, আমি চেষ্টা করছি এই ভিডিওটা তোমার সবার কাছে পৌঁছানো, যাতে আমি ওভারঅল সোসাইটিতে সবার মধ্যে এই অ্যাওয়ারনেস তৈরি হতে পারে যে কি কি ক্যারিয়ার অপশনস রয়েছে। ফাইন, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।